আজকে আমরা নোয়াহাটি গ্রামের একটা ভয়ঙ্কর ভূতের গল্পের ব্যবচ্ছেদ করব। মানে দেখব কিভাবে খুব সাধারণ কয়েকটা ঘটনা থেকে গল্পটা আস্তে আস্তে একটা ভয়াবহ পরিণতির দিকে গড়িয়ে গেল। গল্পের শুরুটাই কিন্তু এই প্রশ্নটা দিয়ে। ভাবুন তো একবার, 4জন সাধারণ মজুর, একটা পুরো জমিদার বাড়ি, আর তার সাথে জড়িয়ে থাকা এক ভয়ঙ্কর রহস্য। ওদের একটা সাধারণ কাজ, মানে বাড়ি সারানোর কাজ, কি করে যে একটা দুঃস্বপ্নে বদলে গেল, চলুন সেটাই দেখি। তো গল্পের একেবারে শুরুতে আমরা কি দেখছি? সময়টা হচ্ছে সন্ধে 7:30। 4জন শ্রমিক একটা গরুর গাড়িতে করে নোয়াহাটি গ্রামের দিকে যাচ্ছে। গ্রামটা শহর থেকে বেশ অনেকটা দূরে, আর রাস্তাও একেবারে ফাঁকা। চারিদিকে শুনশান নীরবতা, শুধু গরুর গলার ঘণ্টার টুংটাং শব্দ। সব মিলিয়ে একটা অদ্ভুত গা ছমছমে পরিবেশ তৈরি হচ্ছিল শুরু থেকেই। আচ্ছা, গল্পের যে মূল চরিত্রগুলো তারা কারা? তারা হলো হরিদাস, নিতাই, বলাই আর নিমাই। খুবই সাধারণ মানুষ, আর তাদের উদ্দেশ্য খুব সহজ সরল। শহরের একটা পুরনো জমিদার বাড়ি সারিয়ে কিছু টাকা রোজগার করা। কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে এই সামান্য কাজটাই তাদের জীবনের সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। জমিদার বাড়িতে পৌঁছানোর ঠিক আগে গাড়োয়ান তাদের একটা কথা বলে সাবধান করে দেয়। আর এখানে গল্পে প্রথম অশুভ ইঙ্গিতটা দেওয়া হয়। কিন্তু যা হয় আর কি, দলের লিডার হরিদাস এই সাবধান বাণীটাকে স্রেফ কুসংস্কার বলে উড়িয়ে দেয়। আর এই ধরনের গল্পে এটাই কিন্তু চরিত্রদের করা প্রথম এবং সবচেয়ে বড় ভুলগুলোর একটা হয়ে থাকে। আর ঠিক এখান থেকেই গল্পের মোড়টা ঘুরতে শুরু করে। এতক্ষণ যে ভয়টা শুধু কথায় বা ইঙ্গিতে ছিল, সেটা এবার একটা কঠিন সত্যি হিসেবে সামনে আসে। ওই বাড়িতে কাটানো প্রথম রাতেই শ্রমিকরা অলৌকিক কিছুর আঁচ পেতে শুরু করে। তো প্রথম অলৌকিক ঘটনাটা ঘটে এখানেই। নিতাই জানালার ফাঁক দিয়ে একটা সাদা ছায়া মূর্তিকে সা করে বেরিয়ে যেতে দেখে ভয়ের চিৎকার করে ওঠে, কিন্তু হরিদাস তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। এই ঘটনাটা কিন্তু দলের মধ্যে একটা ফাটল তৈরি করে, তাই না? মানে একজন যা দেখছে, বাকিরা সেটা বিশ্বাসই করতে পারছে না। হরর গল্পে টেনশন বাড়ানোর এটা একটা বেশ ক্লাসিক কৌশল। আর এর ঠিক পরেই গল্পের মোড়টা একেবারে 180 ডিগ্রি ঘুরে যায়। আগের রাতের যে অস্পষ্ট ভয়টা ছিল, সেটা পরের দিন সকালে একটা মর্মান্তিক সত্যি হয়ে সামনে আসে। উঠোনের এক কোণে পাওয়া যায় নিতাইয়ের ছিন্ন ভিন্ন দেহ। আর তখনই সবাই বুঝতে পারে, গাড়োয়ানের কথাটা শুধু ভয় দেখানো ছিল না, ওটা ছিল একটা ভয়ঙ্কর বাস্তব। প্রথম এই মৃত্যুর পর দলের বাকিদের মধ্যে একটা মারাত্মক মানসিক দ্বন্দ্ব শুরু হয়। ভাবুন, একদিকে বন্ধুর ভয়ঙ্কর মৃত্যু আর ভয়, আর অন্যদিকে টাকার লোভ। হরর গল্পে এই ধরনের পরিস্থিতি প্রায়ই ব্যবহার করা হয়, মানে চরম চাপের মুখে মানুষের আসল রূপটা বের করে আনার জন্য। দেখা যাক এই লড়াইটা তাদের শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়। 1,00,000 টাকা! হ্যাঁ, এই বিপুল পরিমাণ টাকাই ছিল সেই লোভের আসল কারণ। বাড়ির মালিক সৌভিক কাজ শুরু করার জন্য এই বিরাট অঙ্কের টাকাটা তাদের অ্যাডভান্স দিয়েছিল, আর এই টাকাই কিন্তু তাদের ওই অভিশপ্ত বাড়িতে একরকম আটকে রেখেছিল। ভয় বনাম লোভের এই লড়াইটা এখানে একদম পরিষ্কার। একদিকে বলাই আর নিমাই, যারা নিজেদের জীবন বাঁচানোর কথা ভাবছে, আর অন্যদিকে হরিদাস, যে কিনা ওই অগ্রিম নেওয়া 1,00,000 টাকার কথা ভাবছে। সে বাকিদের বোঝাচ্ছে যে মৃত্যু তো ভাগ্যের হাতে, তাই কাজটা শেষ করতেই হবে। আসলে কি, তার এই যুক্তিটা ছিল নিজের লোভ ঢাকার একটা অজুহাত ছাড়া আর কিছুই না। তো এবার আমরা গল্পের একেবারে ক্লাইম্যাক্সের দিকে এগুচ্ছি। সেই ভয়াল রাত, যখন বাকি শ্রমিকদেরও ওই অশুভ শক্তির মুখোমুখি হতে হয়। চারপাশের পরিবেশটা ধীরে ধীরে আরও ভয়ঙ্কর, আরও শ্বাসরুদ্ধকর হয়ে উঠছে। আর ঠিক সেই রাতেই মালিনী নামে সেই রহস্যময়ী মেয়েটা আবার ফিরে আসে। আগের দিন সেই বাড়ির ইতিহাস নিয়ে বেশ মজা করছিল, কিন্তু আজ তার গলার স্বর একেবারে বরফ শীতল। তার ওই একটা কথাতেই পরিষ্কার হয়ে যায় যে আগের দিনের সাবধান বাণীটা কোনো মজা ছিল না, ওটা ছিল একটা মারাত্মক বিপদের পূর্বাভাস। আক্রমণটা কিন্তু শুরু হয় ধাপে ধাপে, যা ভয়টাকে আস্তে আস্তে চরমে পৌঁছে দেয়। প্রথমে উঠোন থেকে ভেসে আসে নূপুরের ছমছম শব্দ,
তারপর মালিনীর আসল ভয়ঙ্কর রূপটা সামনে আসে, আর তারপরই অন্ধকার থেকে বেরিয়ে আসে ওই ভয়াল ছায়ামূর্তিটা। মনে হচ্ছিল যেন সবকিছু একটা অবশ্যম্ভাবী নৃশংস পরিণতির দিকেই এগোচ্ছে। আর শেষ পরিণতিটা হল আরও মর্মান্তিক। নিমাই আর বলাইকে সেই অতৃপ্ত আত্মারা নৃশংসভাবে খুন করে, আর হরিদাস, যে টাকার লোভে সবাইকে ওই বাড়িতে থাকতে বাধ্য করেছিল, সেই শেষ পর্যন্ত কোনো মতে নিজের প্রাণটা নিয়ে সেই অভিশপ্ত জায়গা থেকে পালিয়ে যায়। কিন্তু প্রশ্ন হল, এই বাড়িতে এত রাগ, এত হিংসা কেন? গল্পের এই পর্যায়ে এসে আমরা সেই অভিশাপের পেছনের কারণটা জানতে পারি। এই বাড়ির প্রত্যেকটা দেওয়ালের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার, ভয়ঙ্কর ইতিহাস। আসলে এই বাড়িতে যারা হানা দিয়েছিল তারা ছিল অতৃপ্ত আত্মা। বাংলা লোককথায় অতৃপ্ত আত্মা বলতে বোঝায় সেই সব আত্মাদের যারা মৃত্যুর পরেও শান্তি পায় না। নিজেদের ওপর হওয়া ভয়ঙ্কর অন্যায়ের প্রতিশোধ নিতেই তারা ফিরে আসে। এই বাড়ির অভিশাপের মূলে ছিল এর মালিকের পূর্বপুরুষ, জমিদার বিজয়নারায়ণ। সে বহু মেয়েকে ভুলিয়ে ভালিয়ে এনে তাদের উপর অবর্ণনীয় অত্যাচার করত, তারপর তাদের খুন করে এই বাড়ির দেয়ালেই পুঁতে রাখত। সেই নারীদের অতৃপ্ত আত্মায় আজ প্রতিশোধের জন্য ফিরে এসেছে। সব সত্যিটা সামনে আসার পর আমরা গল্পের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন প্রশ্ন একটাই, এই অভিশপ্ত বাড়িটার ভবিষ্যৎ কি? এর পাপের কি আদৌ কোনোদিন শেষ হবে? নিজের পূর্বপুরুষের এমন জঘন্য কাজের কথা জানতে পেরে সৌভিক একই সাথে লজ্জিত এবং আতঙ্কিত হয়ে পড়ে। সে বুঝতে পারে এই পাপ এতটাই গভীর যে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব না। তাই সে বাড়িটা সারানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে, চিরদিনের জন্য গ্রাম ছেড়ে চলে যায়। শেষ পর্যন্ত গল্পটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। কিছু পাপের কি সত্যি কখনো ক্ষমা হয় না? কিছু অন্যায়ের বোঝা কি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে নিয়ে বেড়াতে হয়? এর উত্তরটা হয়তো এই গল্পের মধ্যেই কোথাও লুকিয়ে আছে।